হ্যালো এভরিওয়ান, সবাইকে শার্টটা ভাঙা ভালোবাসা গুরুজনের আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওগুলো তোমাদের জন্য না। আরে দাদা আস্তে আস্তে একটু দম নাও, একটু তো সময় নেবে। এত তাড়াতাড়ি ভরভর করে সবকিছু বললে পাবলিক বুঝবে? একটু সময় নিয়ে কথা বলো। তোমাদের আজকে একটা গল্প বলবো। এই আবার নতুন কথা কি? তুমি তো যা বলো সবই তো গল্পই হয়। তোমার প্রতিদিন তো একটা একটা করে গল্পই দেখে আসছি, গল্পই শুনে আসছি। তুমি গল্প বলবে, এটা তো স্বাভাবিক। তার আগে আমি বলি, ভাই আমাকে একটা দারুণ রোস্ট করেছে। থ্যাংক ইউ ভাই, লাভ ইউ। তোমার মুখের সাথে কথার কিন্তু কোনো মিল পাচ্ছি না, দেখেই মনে হচ্ছে তোমার খুব ফাটছে। কিন্তু এই রোস্টের গানটায় ওর কপিরাইট এসেছিল, আমাকে ফোন করেছিল যে দাদা তুমি কি কপিরাইট দিয়েছো। আমি বললাম না না, তুই সংটা অন্যভাবে ইউজ কর, দেখ কপিরাইট আসবে না। তো এইবার আমরা দাদার কিছু সং দেখে নেব, যেগুলো দাদা নিজে বানিয়েছে। তো চলো আগে সেইগুলো দেখে নেওয়া যাক। তো আমরা এখানে প্রথমেই দেখতে পাই যে একজন শ্যাটা ভাঙা নায়িকা গাড়ির উপরে বসে হাত পা ঘোরাচ্ছে, কেন ঘোরাচ্ছে জানি না। আর ঠিক তারপরেই দেখা যায় এখানে শ্যাটা ভাঙা নায়কের এন্ট্রি। তো দেখে নিই। Hey, welcome to Kolkata. This is Manchu Dada. এই এক মিনিট মাঞ্চু দা, এটা কি দাদা? মাঞ্চু দাদা? তোমার নাম ইউজ করতে গিয়ে গালাগালি ইউজ করতে হচ্ছে। কি এমন নাম দাও যে মাঞ্চু দাদা? এসব কি? নামেই তো গালাগালি দিচ্ছি, নাম বললে তোমাকে গালাগালি দেওয়া হয়ে যাচ্ছে। কিছু মনে করো না। সবাইকে সেটটা ভাঙা ভালোবাসা। তোমাকেও শ্যাটা ভাঙা ভালোবাসা। এটা কলকাতা ভাই। তো আমরা কখন বললাম এটা এটা কলকাতা না এটা ঘুমা? আমরা বলেছি কি একবার? আমরাও তো জানি এটা কলকাতা। তুমি তো নিজেই আবার নতুন করে বলতে চাইছো। কেউ বলেছে এটা কলকাতা না এটা ঘুমা? হাওড়া ব্রিজ দেখলে হবে নিচে তো বসে থাকা চাই। ঠিক যেমন হাওড়া ব্রিজের নিচে বসতি থাকাটা জরুরি, ঠিক তেমনি ঘুমাতে তোমার মতো একটা ছাপড়ি থাকাও জরুরি। হাওড়া ব্রিজের নিচে অত বড় একটা গঙ্গা নদী রয়েছে, সেটা চোখে পড়ে না, শুধু বসতি চোখে পড়েছে না? লিরিক্স বানাচ্ছ গানের গান মেরে দিয়েছো পুরো। বস্তির ওই গলি থেকে উঠে এসেছি আমি। এটা নতুন করে বলার কিছু নেই, সবাই জানে যে তুমি কোথা থেকে উঠে আসছো। তোমাকে দেখলেও মনে হয়, আবার নিজে স্বীকার করার কি আছে? পাবলিক তো জানে। ভাই এটা কলকাতা ভাই। ভাষার শেষে বাংলা মদের গন্ধ যে যায় না ভাই, এইটুখানি থাক, আমার আর বেশি চাই না। হ্যাঁ, এর থেকে আর বেশি খেও না, এর থেকে বেশি খেলে এবার তোমার আরো টাল খেয়ে যাবে। এমনিতেই তো চোখ মুখ দাঁত সব টাল খেয়ে গেছে, তার উপরে আবার যদি এত বেশি বাংলা খাও তাহলে তো টাল খেয়ে যাবে। কারণ এতটা বাংলা খাওয়ার পরে এখনো তো আবার ফোঁকার বাকি আছে না, গাঁজা ফুকবে একটু, তাই না? সাথে যদি 30 টাকার ওই খামটা থাকে। দেখেছো, আমি বলেছিলাম যে তুমি কি ধরনের মাল। 30 টাকার খাম, শালা গান করতে এসেও গাঁজা মদের প্রমোশন করছো। আর তুমি বলো যে কি তুমি মোটিভেশনাল ভিডিও করো, গান করছে। দু টান মারলে পরে হিপ হপ জাগে। একটা সত্যি কথা বলতে কি জানিস তো, তোর প্রত্যেকটা গান নয়, প্রত্যেকটা কথার মধ্যে একটা হিপ হপ আছে। মেন ব্যাপারটা হচ্ছে তোর হিপ হপ জায়গায় দু টান মারলেই। তাই আমার মনে হয় তুই সারাদিন গাঁজাই খেয়ে থাকিস, কম দামি গাঁজা খাস নাকি? হ্যাঁ, গান্ডু শালা। ময়দানের এই পাশে বিকেল আমার কাটে, প্রিন্সেস ঘাট দেখলে হবে প্রিন্সেস থাকে খাটে। কি বললি? প্রিন্সেস কোথায় থাকে? খাটে? একটা সত্যি কথা বলতো, তোর ছটকায়। ভাই এটা কলকাতা ভাই রে। रुको जरा सबर करो बोला धक्का। তো যাই হোক, আমরা কলকাতা চিনে গেছি। কলকাতা কোনটা, কলকাতা কি, কলকাতা কেন, সবকিছু জেনে গেছি। তো চলো একটু মাঞ্চুদার নিজের একটা গল্প শুনে আসি। চলো। তোমাদের আজকে একটা গল্প বলবো। শোনার জন্য এসছি, এত ওয়েট করাচ্ছ কেন? তাড়াতাড়ি বলো, টাইম নেই অত। হ্যালো এভরিওয়ান, আমি মানছি সবাইকে শার্টটা ভাঙা ভালো। বলছি দাদা, গল্প বলবে নাকি শুধু সেটাই ভেঙে যাবে? গল্পটা বলো। ভালোবাসা গুরুজনের আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওগুলো তোমাদের জন্য না। যা বাড়া, গল্প বলবে সেটা আবার গুরুজন বাচ্চারা কেউ শুনতে পারবে না। এটা কি গল্প বলতে চাও? তাড়াতাড়ি ক্লিয়ার করে বলো তো। তখন কিন্তু ফুটবল প্র্যাকটিস করতে গেলে স্পাইক ছিল। এবার যারা প্র্যাকটিস করতো তারা কিন্তু এই মাঠে খেলতো না বুট ছাড়া। যখন আমার বয়স 10-12 বছর ছিল, তখন থেকে আমি খেলাধুলা করতাম। সে তোমার ভিডিও দেখেই মনে হয় তুমি যে খেলাধুলো করতে খুব ভালো ছিলে। তো দাদা, কি খেলা খেলতে একটু বলবে? তো আমি যে এলাকায় থাকি সেই এলাকাটা খুবই গ্রাম্য। আমিও গ্রামেই থাকি দাদা। আমাদের এই এলাকায় মানে একটাও দোতলা বাড়ি নেই, টালির চাল, ফুটো দেয়াল। আমিও গ্রামেই থাকি। কি খেলা খেলতে সেইটা বলো না। তো আমি যখন কলকাতায় ফুটবল প্র্যাকটিসে যেতাম। ও আচ্ছা, তুমি ফুটবল প্র্যাকটিস করতে যেতে, তাও আবার কলকাতায়? যাক ভালো। তারপর? বিকালবেলা এসে যখন আমাদের এখানে মাঠে যেতাম, সবাই উল্টো পাল্টা বলতো, আমাকে খেলতে নিত না। এটা কেমন কথা, খেলতে নিত না? তুমি ফুটবল প্র্যাকটিস করতে, তুমি তো বড় প্লেয়ার, খেলতে নেবে না কেন? তোমাকে তো সবাই কাছে ডেকে সেলফি নেবে। একজন বড় স্টার প্লেয়ার এসছে, তাকে খেলতে নেবে না, এটা হয়? ঠিক করে বলো, কি হয়েছিল?
কারণ আমি কলকাতায় গিয়ে প্র্যাকটিস করতাম। করতাম তাই। তুমি কলকাতায় গিয়ে ফুটবল প্র্যাকটিস করে আসতে বলে তোমাকে খেলতে নিত না, তার মানে তোমাদের এলাকার লোকজন যারা ফুটবল খেলতো তোমার সঙ্গে আর কি, তাদের কাছে তুমি খারাপ হয়ে গেছিলে যে তুমি কলকাতার প্লেয়ার, সেই জন্য তোমাকে ঘুমায় চান্স দেবে না। এটা কোনো কথা? গল্প বলছো না গল্প বানাচ্ছো সেটাই তো বুঝতে পারছি না। ঠিকঠাক ভাবে বলো, লাইন মিশছে না। আমি যখন কলকাতায় ফুটবল প্র্যাকটিস করতাম, সবাই দৌড়াতো, আমি খেলতে দিতাম। আমি কলকাতায় প্র্যাকটিস করতাম। কি করে জানবো বলো দাদা, আমরা তো আর ফুটবল প্র্যাকটিস করিনি। মেন ব্যাপারটা হচ্ছে ফুটবল প্র্যাকটিস করতে গেলে বুট পরে খেলতে হয়, আর ফুটবল প্র্যাকটিস করে আসার পরে মাঠে খালি পায়ে খেলতে নেয় না, বা বুট ছাড়া খেলা যায় না। এটা জানতাম না দাদা, সত্যি কথা বলছি। তুমি খুব বড় প্লেয়ার, খুব বড় প্লেয়ার, তুমি দারুণ খেলো। বুট পরে যখন একদিন খেলতে নামলাম, সবাই আমাকে নিয়ে মজা করতো, সবাই হাসতো, খেলতেও দিত না, 3-4 দান বেশি রাখতো। এইখানে আমার একটু কথা আছে, 3-4 দান বসিয়ে রাখতো মানে তুমি কি লুডো খেলতে যে 3-4 দান বস তারপরে তোকে খেলতে নেবো? 3-4 দান বলছো কেন? মানে আমি বুঝলাম না ঠিক, একটু বুঝিয়ে বললে ভালো হতো। যাই হোক, তারপর বলো। তো বড়রা যখন খেলতো, ফুটবল যখন দূরে যেত, তখন আমি নিয়ে আসতাম আর শট করতাম। গ্রামের ছেলেদেরকে অসম্মান করছো দাদা। ছোটবেলায় আমরাও এরকম তোমার মতো সিচুয়েশনে পড়েছি, কিন্তু একটা সময় এমন এসছে যে বড়রা যারা দাদারা ফুটবল খেলতো, তারাই আমাদেরকে টিমে নিয়ে আমাদের সঙ্গে একসাথে খেলতো, এবং আমরা তাদের থেকেই খেলা শিখেছি। তো এইভাবে অসম্মান করো না। একটা বল পেয়ে শট মারার জন্য বসে থাকার যে অনুভূতিটা, সেটা একমাত্র তারাই বুঝবে যারা ফুটবলকে ভালোবাসে। তুমি বলছো তুমি ফুটবল প্র্যাকটিস করেছো ফুটবলকে খেলতে, তো ফুটবল প্রেমী হয়ে একজন ফুটবল প্রেমী মানুষ কোনোদিন এইভাবে মিথ্যে কথা বলতে পারে না। মিথ্যে কথা বলো না, বিশেষ করে খেলাধুলো জিনিস নেই। খেলাটা হচ্ছে ইমোশন, তোমার না হতে পারে, এটা আমাদের মতো অনেকজনেরই ইমোশন। তো খেলা নিয়ে প্লিজ আর মিথ্যে কথা বলো না। চলো গল্প আগে বাড়াও, তোমার গল্প আজকে আমি শুনবো। এইটুখানি চান্স পেতাম, কিন্তু আমি প্র্যাকটিসে যেতাম, তারপরে আমি পায়ে চোট পাই। প্র্যাকটিসে গিয়ে চোট পেয়েছিলে? প্র্যাকটিসে গিয়ে চোট পেয়েছিলে পায়ে? সরি দাদা, এরকম প্র্যাকটিস আমরা করিনি। তো আমি ফুটবলটা অফ রাখি, কিন্তু ফুটবল খেলার মাঠে আমি যদি নাও খেলতাম, আমার কথায় সবাই খেলতো। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বাপরে, ফুটবল প্লেয়ার থেকে ডাইরেক্ট কোচ! সাব্বাস দাদা, সাব্বাস, তোমার দ্বারাই সম্ভব। আমার কথায় অনেক সময় আমাদের টিম জিতে যেত। উই আর প্রাউড অফ ইউ মানচু দাদা। তো আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল হয় ফুটবল প্লেয়ার হবো, না হলে নায়ক হবো, কিন্তু আমায় দেখতে অত ভালো ছিল না। সে তো এখনো নেই, তুমি কি মনে করো এখন তোমাকে হিরোর মতো দেখতে? সত্যি। কিন্তু কনফিডেন্স ছিল যে আমি পারবো। তো ফুটবল খেলার সময় সবাই বলতো যে ক্রিকেট খেল, ফুটবল খেলে কি হবে, ফুটবলে কোনো কেরিয়ার নেই। তো তারপরে চলে আসলাম ডান্সে। একদিকে তুমি রোস্টার, একদিকে তুমি সেটা ভাঙা নায়ক, একদিকে ফুটবলার, একদিকে ক্রিকেটার, আবার এখন ডান্সার। एक आदमी में इतना सारा टैलेंट कैसे? ডান্স যখন করছি, তারা ফুটবল খেলার বন্ধু বান্ধব ছিল, তারা বললো অ্যাটিটিউড বেড়ে গেছে। গার মেরেছে কিভাবে নাচবো তাই জানি না, আবার নিজেকে ডান্সার বলে প্রমাণ করছি। দেখি একটু পোত্তা নাচি, হাতটা তুলে এবার একটু এদিকে ঘুরে যায়, তারপরে টুম 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 লেবড়া। বিশ্বাস করে যে ফিল্ডে গেছি কারো পা চেটে যায়নি, নিজেই পরিশ্রম করে মাসের ফিস দিয়েছি আর নিজেই সবকিছু করেছি। ডান্স ভালোই চলছিল, অনেক অডিশন দিয়েছি, তোমার ডিআরডি লিটল মাস্টার থেকে ডান্স প্লাস 1 থেকে সুপার ডান্সার থেকে বহুত অডিশন দিয়েছি, বহুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি আমার পাশের বাড়ির ঝন্টু কাকুর ওই একটা ভাঙা রেডিও আছে, রেডিওতে তোমার ছবি দেখাতো গো, বিশ্বাস করো। আর গাই সত্যি কথা বলছি, তোমরাও একটু খেয়াল করে দেখবে আশেপাশে কারোর বাড়িতে ভাঙা রেডিও থাকলে তাতে চালিয়ে দেখবে যে হ্যাঁ মাঞ্চু দাদাকে দেখাবে। আমার হাট। তো আমাদের আগে বেড়ার বাড়ি ছিল, বেড়ার দেওয়ালে যে স্টাম্পটা মারতো সেগুলো এনে এনে আমি চিপকে রাখতাম। হয়তো সেই জিনিসগুলো নেই, বেড়ার ঘরও নেই, স্মৃতিগুলো নেই, বাট আমার সঙ্গে যারা ডান্স করছিল তারা এক একজন ভালো জায়গায় পৌঁছে গেছে, টিভি চ্যানেলে শো করছে। হ্যাঁ, এই যেমন ঋত্বিক রোশন, টাইগার শ্রফ, রেমো ডিসুজা স্যার, ধর্মেশ, আরো কিছু বলবি তাই না? বালের গল্প বাড়া, হাট। যে লেওরাগুলো আমার ফুটবল খেলার সময় বলতো ক্রিকেট খেল, যে বোকাচোদাগুলো আমি ডান্স শেখার সময় বলতো যে তুই ফুটবলে ফিরে আয়, বিশ্বাস করো তারা এখনো সময় দাঁড়িয়েও কিছু করতে পারে। হ্যাঁ, আর তুমি অনেক কিছু করে বসেছো তাই না? এতটা বাল ছিঁড়ে ফেলেছো, এতটা, ঠিক এতটা। কান্দপুর হাটে গিয়ে বেঁচে আয় যা। বিশ্বাস করো সেদিন কেঁদেছিলাম, আর আমি 6 মাসের মতো বাড়িতে বসেছিলাম। তখনই ভেবেছিলাম যে আমার নাম করতে হবে, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, পলিটিক্স হোক,
নাচ হোক, গান হোক, যাই করে হোক আমার নাম করতে হবে। কিন্তু নাম করতে হবে, তবে সেটা লোকের পিছন মেরে, তাই না? তো মাঞ্চু এভাবেই নাম কামাবে, তোমরা দেখলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। বাই বাই। मैं गिरा होया बंदा जमा नीच बल्ली है